এসএসসি 26-27 ব্যাচের বোর্ড পরীক্ষার্থীরা, তোমরা কি রিয়ারেঞ্জ মুখস্থ করো? অথচ রিয়ারেঞ্জ মুখস্থ করা ছাড়াও টেকনিকের মাধ্যমে সমাধান করা যায়। তুমি যদি মুখস্থ করতে যাও, তুমি কয়টা মুখস্থ করবা এবং মুখস্থ করলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে আমরা মুখস্থ ছাড়া কিভাবে টেকনিকের মাধ্যমে রিয়ারেঞ্জ সমাধান করবা সেটাই দেখাবো। এখন দেখো, তোমাদের পরীক্ষায় যেই কয় ধরনের রিয়ারেঞ্জ আসে, প্রথমত হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, কোনো ব্যক্তিকে নিয়ে, যেমন নজরুল, রবীন্দ্রনাথ, জগদীশ চন্দ্র বসু বা ভাষা সৈনিক, এইরকম যারা আছে তাদেরকে নিয়ে হচ্ছে রিয়ারেঞ্জ আসে। তারপর ঐতিহাসিক কোনো ঘটনা কেন্দ্রিক আসতে পারে, কোনো বস্তু কেন্দ্রিক আসতে পারে, নৈতিকতা কেন্দ্রিক আসতে পারে। এখন ভাইয়া তোমরা দেখবা, তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, তোমরা দেখবা যে ব্যক্তি কেন্দ্রিক, কোন ব্যক্তি কেন্দ্রিক হচ্ছে এখান থেকে 80 বা 90% ক্ষেত্রে এখান থেকে চলে আসে, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক থেকেই বেশি আসে, এখান থেকে মাঝে মধ্যে আসে। এবং ব্যক্তি কেন্দ্রিকটা আসলে কিন্তু আমাদেরই লাভ, কারণ ব্যক্তি কেন্দ্রিকটা খুব সহজেই সমাধান করা যায়, অন্যগুলা একটু টাফ। এখন দেখো, ব্যক্তি কেন্দ্রিক যদি আসে আমরা কিভাবে সমাধান করব? আমরা এই ক্রমগুলা মনে রাখবো। এই যে একটা ধারাবাহিকতা, এই যে একটা ক্রম, এই রকমের পর এই রকম বাক্য হবে, এই রকমের পর এই রকম বাক্য হবে, এই যে ক্রমটা, ধারাবাহিকতাটা, এটা জাস্ট মুখস্থ রাখবো। যেমন ধরো, কোনো ব্যক্তি কেন্দ্রিক যদি রিয়ারেঞ্জ আসে, আমাদের করণীয় কি? আমরা প্রথমে সেই যে 10টা বা 8টা বাক্য থাকবে সেগুলো খুব ভালো করে পড়বো। পড়ার পর যখন সলভ করব, তখন আমরা এইভাবে বাক্যগুলো খুঁজবো যে প্রথম দিকে আমরা দেখবো ব্যক্তির নাম, উপাধি বা পরিচয় কেন্দ্রিক কোনো বাক্য আছে কিনা, তারপর তার জন্ম বংশ পরিচয় কেন্দ্রিক, বাল্যকাল ও শিক্ষা কেন্দ্রিক, বয়স্ককাল ও শিক্ষা কেন্দ্রিক, পেশা, বিয়ে, ছেলে মেয়ে, বিশেষ কাজ ও কৃতিত্ব, বৃদ্ধকাল, মৃত্যুকাল, মৃত্যু পরবর্তী কোনো মূল্যায়ন বা তার স্মরণে কোনো কিছু আছে কিনা, এই ব্যাপারগুলো খেয়াল রাখবো। সো এই ধারাবাহিকতাটা যদি আমরা একটু মুখস্থ রাখতে পারি, তাহলে ব্যক্তি কেন্দ্রিক যত রিয়ারেঞ্জ আসবে আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে আমি যে 8-10টা ক্লু দিয়েছি, প্রত্যেকটা একটা রিয়ারেঞ্জে যে প্রত্যেকটা ক্লু থেকে যে বাক্য থাকবে তা না। হয়তো দেখা যাবে যে তুমি এই দুইটা পাচ্ছ বা এই টাইপ কোনো বাক্যই নাই, তাহলে এগুলো স্কিপ যাবে, তারপরে কোনগুলো সেগুলোতে চলে আসবা। হয়তো দেখবা যে ছেলে মেয়ে কেন্দ্রিক বিশেষ কাজ কৃতকেন্দ্রিক কোনো বাক্য নাই, তাহলে তারপরে যেগুলো আছে সেগুলো খেয়াল রাখবা। বুঝছো? মানে ধারাবাহিকতাটা জাস্ট খেয়াল রাখবা। এখন দেখো, আমরা একটা সমাধান করে দেখি। আচ্ছা, তার আগে একটু বলে নেই যে ঐতিহাসিক ঘটনা কেন্দ্রিক, যদি ঐতিহাসিক ঘটনা কেন্দ্রিক আসে তাহলে কি করব? এই টাইপ বেশি একটা আসে না, ওই ব্যক্তি কেন্দ্রিকে বেশি আসে। যদি এই টাইপ চলে আসে তাহলে আমরা কি করব? তাহলে একটু টাফ। দেখো, তোমার যদি ঘটনা জানা থাকে তাহলে তো ভালো। ধরো মুক্তিযুদ্ধ নিয়ে আসছে, এখন মুক্তিযুদ্ধের ঘটনাগুলো, যে কবে স্বাধীনতা ঘোষণা হয়েছে, হ্যাঁ কবে অপারেশন চার্জলাইট হয়েছে, হ্যাঁ কবে মুজিবনগর সরকার গঠন করা হয়েছে, কবে স্বাধীনতা লাভ করছে, এই ডেটগুলো তোমার জানা আছে। কোন ঘটনা কেন্দ্রিক আসলে, বা জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক ধরো আসলো, তো ঘটনাগুলো কবে কি হয়েছে, কবে পতন হয়েছে, কবে আন্দোলনটা শুরু হয়েছে, কবে বাংলা ব্লকেড হয়েছে, এই যে ক্রমগুলা, এই যে ঘটনাগুলো তুমি জানো। কিন্তু যদি না জানো সেক্ষেত্রে একটু টাফ। সেক্ষেত্রে তারপরে তুমি একটা টেকনিক অবলম্বন করতে পারো, তুমি সালগুলা, তারিখগুলা খেয়াল রাখতে পারো। ওই আগের সাল, আগের তারিখগুলা উপরে দিবা, পরের গুলা নিচে দিবা। তো তারপরেও ঘটনা কেন্দ্রিক আসলে ঘটনা জানা থাকতে হবে, না জানা থাকলে একটু টাফ হয়ে যাবে। আবার যদি ভাব বস্তু চিন্তামূলক আসে তারপরেও একটু টাফ। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরা কি করব, আমরা এই ধারাবাহিকতায়, আমরা যখন অ্যান্সার করব, আমরা এই ধারাবাহিকতায় হচ্ছে অ্যান্সার করব। বুঝতে পারছো? যেমন আমরা একটা বক্স বানাবো, 2টা রো থাকবে, কলাম থাকবে 10টা, এভাবে সাজিয়ে ধরো ডি নাম্বার প্রথমে, তারপরে হচ্ছে ই নাম্বার, তারপরে ধরো জি নাম্বার, এভাবে হচ্ছে আমরা লিখবো। আমাদের বাক্যগুলো লেখার দরকার নেই, এভাবে লিখলেই হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আসলে কিভাবে আমরা উত্তর করব। এবার আমরা একটা প্র্যাকটিক্যালি দেখি যে আসলেও আমরা একটু আগে যে এই ধারাবাহিকতা দেখাইছি তোমাদেরকে, যে ব্যক্তি কেন্দ্রিক হলে এই ধারাবাহিকতায় আমরা সলভ করলে হয়ে যাবে, আসলেও হয় কিনা একটা আমরা সমাধান করে দেখি। আচ্ছা, তো দেখো, এই যে প্র্যাকটিস 1, দেখো এখানে একটা রিয়ারেঞ্জ আছে, যেটা হচ্ছে তোমাদের এইচএসসির বোর্ড পরীক্ষায় বিগত বছরগুলোতে 3-4 বার আসছে। ঠিক আছে, অনেকবার আসছে, অনেক। তোমরা যদি 8-10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, দেখবা যে 1-2 বছর পর পরেই কিন্তু এই টপিকটা থেকে রিয়ারেঞ্জ আসে। ওকে, সো এই কারণে যেটা বেশি আসে এইরকম একটা আমরা এখন সমাধান করে দেখব। তো রিয়ারেঞ্জ সমাধান করতে হলে কি করতে হবে? সবার আগে কি করতে হবে ভাইয়া? আগে পুরো বাক্যগুলো পড়তে হবে। সো দেখো, as a result he studied under a great thinker Plato. He also wrote books on biology, literature, economics and comparative politics. Plato taught Aristotle according to his own way. Aristotle was born in Greece. His father wanted him to be a physician, but he never cherished to be so. Later on, Aristotle took the pen to write on topics suitable for human civilization. He is called the father of biology because of his creativity. Politics is
is one of his famous books which exposes fullest development of his wisdom. He was the son of a royal physician. He wanted to be free thinker. আচ্ছা, পড়লাম। প্রথম কাজ আমাদেরকে পড়তে হবে। সো এটা পড়ে তোমরা কি বুঝছো? ব্যক্তি কেন্দ্রিক আসছে। কি আসছে? ব্যক্তি কেন্দ্রিক আসছে। আচ্ছা, এখন তোমরা কি পড়ে বুঝতে পারছো কোন ব্যক্তিকে নিয়ে আসছে? একটু কনফিউজড হওয়ার কথাই, কারণ দুইজন ব্যক্তির নাম আমরা দেখলাম। আমরা এরিস্টটল ওনার নামও দেখলাম, আমরা আবার প্ল্যাটোর নামও দেখলাম। ঠিক আছে, এখন ভাইয়া মানে এখানে কাকে নিয়ে আসছে? এখন তুমি দেখো, তুমি যদি এই ডি নাম্বার বাক্যটা খেয়াল করো, এরিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস, মানে জন্ম কেন্দ্রিক আসছে। তো কাকে নিয়ে কথা বলছে? এরিস্টটলকে নিয়ে কথা বলছে, তাই না? ওকে, তাহলে চলো আমরা আমাদের যে ক্রমটা সেটা অনুযায়ী আমরা মিলাই। আমাদের ক্রম অনুযায়ী আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে ব্যক্তির নাম, উপাধি, পরিচয় কেন্দ্রিক, জন্ম কেন্দ্রিক বাক্যগুলা। তো দেখো, এই যে এই ডি নাম্বারটা হচ্ছে 1 নাম্বার হবে। এটাই তো দেখো যে নাম আছে এরিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস, তার জন্ম কেন্দ্রিক, নাম জন্ম কেন্দ্রিক প্রথম বাক্য আমরা পেয়ে গেছি। দ্বিতীয়ত হচ্ছে তার বংশ পরিচয়, বাল্যকাল, শিক্ষা, এই টাইপ বাক্য যদি আমরা পাই তাহলে বসাবো। তোমরা যদি একটু খুঁজো, এখানে যদি একটু খেয়াল করো, তার নাম কেন্দ্রিক আমরা পেয়েছি, তার বংশ কেন্দ্রিক এই যে দেখো, এই যে দেখো আই নাম্বারটা, এটাকে আমরা 2 নাম্বার নিতে পারি। হি ওয়াজ দ্য সন অফ এ রয়্যাল ফিজিশিয়ান, সে একজন রয়্যাল ফিজিশিয়ানের কি ছিলেন? সন্তান ছিলেন। তাহলে তার বংশ কেন্দ্রিক আমরা পেয়েছি। তার বংশ কেন্দ্রিক যদি কোনো লাইন পাও তাহলে সেটাও তোমরা ইউজ করতে পারো। এখন এই যে দেখো হিজ ফাদার, তাহলে এটাকে আমরা 3 নাম্বার দিতে পারি। তাহলে প্রথমে আমরা নাম পাইলাম, জন্ম পাইলাম, তার বংশ কেন্দ্রিক আমরা বাক্য পাইলাম। তো দেখো 3 নাম্বার বাক্যটা কি আছে? হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি আ ফিজিশিয়ান বাট হি নেভার চেরিজ টু বি সো, তার পিতা তাকে একজন ফিজিশিয়ান বানাতে চেয়েছেন কিন্তু তিনি এটা কখনো হতে চান নাই। ওকে, তারপরে দেখো তো কি টাইপ বাক্য দেখতে পারি আমরা? আমরা বংশ পেয়ে গেছি, আমরা নাম পাইছি, পরিচয় পাইছি, জন্ম পাইছি, বংশ পাইছি। এবার তার শিক্ষা কেন্দ্রিক, বাল্যকাল, বয়স্ককাল, শিক্ষা কেন্দ্রিক বাক্য আমরা খোঁজার চেষ্টা করব। এখন দেখো তোমরা যদি এই বাক্যটার অর্থটা একটু খেয়াল করো, যে হি নেভার চেরিজ টু বি সো, তিনি এটা হতে চান নাই, এমনটা কখনো হতে চান নাই, তাহলে তিনি কি হতে চেয়েছেন? এরকম একটা বাক্য আসে না? তোমরা যদি এই যে নাম্বার বাক্যটা খেয়াল করো, এটাকে আমরা 4 নাম্বার দিতে পারি। হি ওয়ান্টেড টু বি আ ফ্রি থিঙ্কার, তিনি একজন ফ্রি থিঙ্কার হতে চেয়েছেন। এখন এটা কিন্তু আমাদেরকে কিভাবে নিতে হয়েছে? অর্থ বুঝে কিন্তু নিতে হয়েছে। সো আমাদেরকে অর্থ বুঝতে হবে ভাই, শুধু যে টেকনিকের মাধ্যমে হবে তা কিন্তু না, অর্থটা আগে সবার আগে বুঝতে হবে। তাহলে তিনি একজন কি হতে চেয়েছেন? ফ্রি থিঙ্কার হতে চেয়েছেন। ঠিক আছে, ওকে। এবার আমরা কি খুঁজবো? এবার হচ্ছে আমরা শিক্ষা কেন্দ্রিক খুঁজবো, শিক্ষা কেন্দ্রিক খুঁজবো। শিক্ষা কেন্দ্রিক এখন আমরা পাই নাই, তিনি একজন ফ্রি থিঙ্কার হতে চেয়েছেন। ওকে, এখন দেখো এ নাম্বারটা খেয়াল করো, এটাকে আমরা 5 নাম্বারে নিতে পারি। অ্যাজ এ রেজাল্ট, এই যে হি স্টাডিড আন্ডার এ গ্রেট থিঙ্কার প্ল্যাটো, দেখছো তার শিক্ষা কেন্দ্রিক আমরা কি পেয়ে গেছি? লাইন পেয়ে গিয়েছি। ওকে, এইবার দেখো তার শিক্ষা কেন্দ্রিক আর কোনো লাইন আছে কিনা। দেখো এই যে দেখো সি নাম্বারটা দেখো, এটা 6 নাম্বার হবে, যে প্ল্যাটো টট এরিস্টটল অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে। প্ল্যাটো কি করেছেন? এরিস্টটলকে তার নিজস্ব পদ্ধতিতে শিক্ষা প্রদান করেছেন। ওকে, তার শিক্ষা কেন্দ্রিক পেয়েছি। শিক্ষার পর কি হবে দেখো তো ভাইয়া, শিক্ষার পর কি হবে? শিক্ষা পেয়েছি, পেশা, তার পেশা কেন্দ্রিক, পেশা, বিয়ে, ছেলে মেয়ে, এই কেন্দ্রিক আমরা এখন খুঁজবো। পেশা কেন্দ্রিক পাও কিনা দেখো তো, এই যে দেখো F নাম্বার, এটা 7 নাম্বারে হবে। দেখো লেটার অন, তারপর কিসের পর? ওই যে শিক্ষা গ্রহণ করার পর, তারপর তিনি কি হইছে? তার পেশা কি? দেখো এরিস্টটল টুক দ্য পেন, সে হচ্ছে কলম নিছে, টু রাইট অন টপিক সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন, তার মানে সে হচ্ছে লেখালেখি শুরু করছে। সে হচ্ছে লেখা শুরু করছে কোন টপিকগুলা? যে টপিকগুলো হচ্ছে মানব সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তার মানে এরিস্টটল কি করলো? লেটার অন, পরবর্তীতে সে হচ্ছে লেখালেখি শুরু করলো। তার পেশা কেন্দ্রিক আমরা পেলাম, তার পেশা কাজ কেন্দ্রিক আমরা পেলাম, তার পেশা হচ্ছে লেখালেখি। ওকে, এবার আসো তার পেশা কেন্দ্রিক আর কোনো লাইন আছে কিনা। তাহলে সে লেখালেখি শুরু করছে। তোমরা যদি 8 নাম্বার বাক্যটা খেয়াল করো, এটাকে আমরা 8 এ দিতে পারি, যে পলিটিক্স ইজ one of his famous books which exposes fullest development of his wisdom। সে যদি লেখালেখি শুরু করতে চায় তার মানে সে বই লিখবে। তাহলে পলিটিক্স একটা বই, তার একটা কাজ, তার মানে পেশা কাজ কেন্দ্রিক আমরা একটা বাক্য পাইলাম। ওকে, তারপর দেখো তার পেশা বাক্য, তার পেশা বা কাজ কেন্দ্রিক আর কোনো লাইন আছে কিনা, আর কোনো লাইন আছে কিনা। আমাদের বাকি আছে বি আর জি। তাহলে বি নাম্বারটা যদি আমরা 9 নাম্বারে দিই, দেখো হি অলসো রোড বুকস অন বায়োলজি, লিটারেচার, ইকোনমিক্স অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স। আচ্ছা, 9 নাম্বার গেল। এটাও তার লেখালেখি কেন্দ্রিক, মানে তার পেশা কেন্দ্রিক, তার কাজ কেন্দ্রিক। এটা এই বাক্যটাও কিন্তু তার কাজ বা পেশা কেন্দ্রিক। ওকে, আর বাক্য বাকি আছে একটা জি নাম্বার। এখন এটা মিলাইলেও কি না মিলাইলেও কি, এটাই তো 10 নম্বরে হবে, তাই না? এখন এটাতে কি লেখা আছে দেখো তো,
হি ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি। হ্যাঁ, তার ক্রিয়েটিভিটি, তার সৃজনশীলতার কারণে তাকে হচ্ছে বায়োলজির পিতা বলা হয়, ফাদার অফ বায়োলজি। ওকে, তাহলে এই এই বাক্যটা কি কি টাইপের হয়? এই বাক্যটা হচ্ছে কৃতিত্ব, কৃতিত্ব মানে তার সম্মান, কৃতিত্ব এই টাইপ কিছু একটা, তাই না? যে তাকে হচ্ছে ফাদার অফ বায়োলজি বলা হয়। বুঝতে পারছো? তাহলে ভাইয়া দেখো, আমরা ব্যক্তি কেন্দ্রিক, আমরা কিন্তু ব্যক্তি কেন্দ্রিক আসলে এই ধারাবাহিকতা দিয়ে, এই ক্রম দিয়ে আমরা কি করতে পারবো? সলভ করতে পারবো। এখন দেখো, আমাদের এই যে বয়স্ককাল, বাল্যকাল, বয়স্ককাল থেকে কোনো বাক্য আসে নাই, সো না আসলে কি হয়েছে? তারপরেরটা আমরা খেয়াল করছি, তাই না? তারপরে দেখো, ছেলে মেয়ে কেন্দ্রিক কোনো কিন্তু বাক্য আমরা পাই নাই। তারপরেরটা, তার বিশেষ কাজ ও কৃতিত্ব কেন্দ্রিক আমরা খেয়াল করছি, দেখছো? আবার এই টাইপ তো আমরা একটাও বাক্য পাই না, অর্থাৎ মাঝে বাদ গেলে যাবে, তবে এই ধারাবাহিকতা, যে এটার পর এটা, এই ধারাবাহিকতা আমরা খেয়াল রাখবো। তাহলে ভাইয়া পুরা আমরা ব্যক্তি কেন্দ্রিক যদি রিয়ারেঞ্জ আসে, আমরা যদি এভাবে মিলাই, ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। আর বাকি যেগুলো আছে, যেমন কোনো বস্তু কেন্দ্রিক, কোনো ঐতিহাসিক ঘটনা, সেগুলো একটু ক্রিটিক্যাল। তো ঐতিহাসিক ঘটনা কেন্দ্রিক আসলে ঘটনা জানা থাকতে হবে, আর না হলে সালগুলো দিয়ে খেয়াল রাখবো। আর বস্তু বা ভাব চিন্তামূলক আসলে সেটা একটু ক্রিটিক্যাল, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যক্তি কেন্দ্রিক চলে আসে। ওকে, আশা করি বুঝতে পেরেছ।